নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে, কেমন গেল এবছরের নির্বাচনের প্রচার প্রচারণা? স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের সিনিয়র বার্তা সম্পাদক জনাব মনির হোসেন লিটন। তার কাছ থেকে আমরা শুনবো নির্বাচন কেমন। মনির ভাই, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। এবার ২০ দিন সময় পেয়েছিলেন প্রার্থী এবং দলগুলি তাদের প্রচার চালানোর জন্য। গত ২২শে জানুয়ারি শুরু হয়েছিল আনুষ্ঠানিক প্রচার। যদিও আমরা জানি যে নির্বাচনের প্রচার সেটি অনেক আগে থেকেই শুরু হয়, কিন্তু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পরেই সেটি শুরু হয় এবং বলা থাকে যে ভোট গ্রহণের আগের ১৫ দিন বা ২১ দিন সময় দেওয়া হয়, যে ২১ দিনের আগে প্রচার শুরু করতে পারবে না। তো সেই হিসেবে এবার শুরু হয়েছিল ২২শে জানুয়ারি। আমরা যে প্রচার প্রচারণা দেখেছি, শুরুর দিকে আমাদের প্রতিবেদনটিতেও বলা হয়েছে যে শেষ দিনে বেশ জমে উঠেছিল। তবে শুরুর দিকের প্রচার প্রচারণা অতটা ছিল বলে আমাদের মনে হয়নি, এটি বাস্তবতা। যে কারণে বারবার সংবাদপত্রগুলি লিখে আসছিল যে ভোটের যে উৎসবের আমেজ সেটি দেখা যাচ্ছে না। আমরা অতীতের যে নির্বাচনগুলি দেখেছি সেখানে সারাদিন মাইকের কান ঝালাপালা করা, বক্তৃতা, গান এসব বাজত, পাড়া মহল্লায় পোস্টারিংয়ের সাথে সাথে ছোট ছোট মিছিল সারাদিনই চলতো। সেই জিনিসগুলি এবার দেখা যায়নি। এই বছর আমরা দেখছি যে গান বাজছে, রেকর্ডেড গান, কিন্তু বক্তৃতা যেটা ভোটারদেরকে উদ্দেশ্য করে, এটি বোধহয় কম শোনা যাচ্ছে। এবার আরো একটি কারণ হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম অতীতের চাইতে অনেক অনেক বেশি শক্তিশালী। সুতরাং সেখানে গান, অনেকেই নানা রকমের রিলস তৈরি করেছে, ভিডিও তৈরি করেছে, ওইগুলির মাধ্যমে তাদের প্রচার চালিয়েছে। সুতরাং পাড়া মহল্লায় যে জনসভাগুলি বা ছোট ছোট মিছিলগুলি, তার চাইতে তারা ওইগুলিতে বেশি জোর দিয়েছিল বলে মনে হয়। এসব কারণেই পাড়া মহল্লায় অত বেশি মিছিল দেখা যায়নি, অত বেশি জনসভাও দেখা যায়নি। এটি একটি দিক ছিল। আরেকটি দিক হচ্ছে যে এবার বড় একটি দল নির্বাচনে নেই, আওয়ামী লীগ, এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনেই আসলে প্রচার প্রচারণা বেশি জমে। এবারে নির্বাচনটি কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এটি নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেন। কারণ একদিকে একটি বিশাল বড় দল, তাদের প্রতিদ্বন্দ্বী সেই তুলনায় বেশ খানিকটাই দুর্বল। যদি এরকমটিও বলা হয় যে কে সরকার গঠন করবে এই নিয়ে কোনো রকমের সন্দেহ আছে কিনা, আমার বিশ্বাস যে শতকরা ৯০ জন সেটি বলবেন যে না, কোনো রকমের সন্দেহ নেই যে কোন দলটি সরকার গঠন করতে যাচ্ছে, কোন দলটি সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে প্রচার প্রচারণাটা অতটা শক্তিশালী হয় না, জোরদার হয় না। কারণ যখন প্রতিদ্বন্দ্বী দুইজন সমান না হয়, তখন সেই দুর্বল প্রার্থী অনেক সময় প্রচার প্রচারণায় টাকা খরচ করতে অনাগ্রহী হয়, যে কেন আমি টাকা খরচ করব যেখানে আমি হয়তো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবো না। ঠিক একইভাবে যিনি নিশ্চিত বিজয়ের পথে, যে আমি তো নির্বাচিত হবই, তিনিও প্রচারে ততটা জোর দেন না। এই সব মিলিয়েই এবারের প্রচার প্রচারণাটা অতীতের নির্বাচনগুলির চেয়ে অনেকটাই কম ছিল। আপনি তো নির্বাচন কাভারেজে আমরা যদি বলি, একজন ভেটেরান, যে অনেকগুলো নির্বাচন আপনি নিজে একসময় কভার করেছেন, তারপরে আপনি লিড দিয়েছেন নিউজ রুম থেকে, যে ভোটারদের মধ্যে যে আগ্রহ, যে উত্তেজনা, এই বছর আসলে এটার মাত্রাটা আপনি প্রিভিয়াস ইলেকশনগুলোর তুলনায়, আমি যে শেখ হাসিনার যে ওয়ান সাইডেড ইলেকশন বাদ দিলে, না সেটাই বলছিলাম যে অতীতে যখন সবগুলি দল অংশ নিত নির্বাচনে, তখন মানুষের মধ্যে একটি উত্তেজনা কাজ করত, তখন আগ্রহ কাজ করত যে নিজের এলাকায় দুজন প্রায় সমান সমান প্রার্থী, এদের মধ্যে কে জয়ী হবে, কে সংসদ সদস্য নির্বাচিত হবে, এগুলি নিয়ে একটা আগ্রহ থাকতো। এবার যেহেতু বেশিরভাগ আসনে, বলা চলে বেশিরভাগ আসনেই এই ধরনের কোনো পরিস্থিতি নেই। হয়তো আপনি নিজেও নিজের এলাকায় কে নির্বাচিত হতে যাচ্ছে জানেন, বেশিরভাগ মানুষই জানে যে তার এলাকায় কে নির্বাচিত হতে যাচ্ছে। সুতরাং এটি নিয়ে খুব বেশি রকমের আলোচনা হচ্ছে না। ওই একটি কারণ, যেটি একটু আগেও বললাম, যে একটি বড় রাজনৈতিক দল যারা অতীতের নির্বাচনে আমরা দেখেছি, ১৯৯১ বলি, ১৯৯৬ সালের ১২ই জুনের নির্বাচন, ২০০১ সালের নির্বাচন বা ২০০৮-এর নির্বাচন, যারা যখন এই দুই দল অংশ নিয়েছে
তখন যেই উদ্দীপনা ছিল, যেই উৎসাহ ছিল, যেই উত্তেজনা ছিল মানুষের মধ্যে এবং আগ্রহ ছিল, কৌতূহল ছিল, সেগুলি এবার অতটা নেই। আর প্রার্থীদের মধ্যে আমার শেষ প্রশ্ন আপনার কাছে যে জনগণকে তারা কি প্রতিশ্রুতি, তাদের জন্য কি করবে, সেই প্রতিশ্রুতিতে তাদের ব্যস্ততা বেশি নাকি যে অপোনেন্টদেরকে ডাউন করার দিকে তাদের মনোযোগ বেশি এই বছরের নির্বাচনে? এবছরের নির্বাচনে আসলে অপোনেন্টকে ডাউন করার, ঘায়েল করার প্রচারণাটাই বেশি দেখা গেছে। এরও কারণ হচ্ছে মূলত দীর্ঘদিন যাবৎ বিএনপি এবং জামায়াত একই জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। তারা 2001 এবং 2008 এবং পরবর্তীতে যে রাতের ভোট নামে কুখ্যাত সেই 2018 সালের নির্বাচন, সেখানেও তারা জোটবদ্ধ ছিল। এখন সেই মিত্ররাই প্রতিপক্ষ হয়ে গেছে। এখন প্রতিপক্ষের বিরুদ্ধে উন্নয়নের শুধু প্রতিশ্রুতি দিয়ে খুব একটা সুবিধা করতে পারছে না, কারণ উভয় পক্ষই তো উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেই। এর চাইতে বরং আর উন্নয়নের প্রতিশ্রুতিতে মানুষও বোধহয় একটু ক্লান্ত। উন্নয়নের প্রতিশ্রুতি দিতে তো কেউ পিছিয়ে থাকে না, আসলে সব কিছু করে দেব এরকম একটি বিষয় থাকে। এর চাইতে বরং হঠাৎ করে নিজের প্রতিপক্ষ হয়ে ওঠা যে অতীতের মিত্ররা, তারা কতটা খারাপ সেটি দেখানোর জন্যই, দেখাতেই ব্যস্ত ছিল এবারের প্রার্থীরা। যেমন আপনি দেখেছেন যে জামাতে ইসলামীর আমির, তিনি প্রায়ই দুর্নীতির কথা বলেন, যে এমনকি তাদের জোট সঙ্গী বিএনপিকে বলছে যে তাদের আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এর জবাবে আবার বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে তখন তারা তাহলে সরকার থেকে পদত্যাগ করলো না কেন? কারণ যেই চ্যাম্পিয়নশিপের কথা বলা হয় দুর্নীতিতে, ওই সময় বিএনপির সরকারের অংশীদার ছিল এই জামাতে ইসলামী। সুতরাং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলে তারাও সেই চ্যাম্পিয়নশিপের অংশীদার। তো এখন তাদেরকে, বিএনপিকে এই দুর্নীতি ঘায়েল করার লড়াই বেশ জমে উঠেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এবার দুটি প্রধান দলের প্রধান প্রতিপক্ষের সুস্পষ্ট অবস্থান মুক্তিযুদ্ধ নিয়ে। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল, এই দলটিতে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের যদি সংখ্যা দেখি, হয়তো এখন অনেকে নেই, মারা গেছেন। এরপরেও আমরা দেখি যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের চাইতে সেক্টর কমান্ডারের সংখ্যা বেশি ছিল বিএনপিতে। তো সেসব হিসেবেই যদি আমরা বলি, এটি একটি মুক্তিযুদ্ধের পক্ষের দল, যার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন বলে তারা দাবি করেন। এমনকি আওয়ামী লীগও সেই ঘোষণাকে তিনি কিছু করেননি এটি বলতে পারেননি, তারা সবসময় বলেছেন যে ঘোষণাপত্র পাঠ করেছেন। উনি পাঠ করে থাকুক আর স্বাধীনতা ঘোষণাই করে থাকুক, উনি একটি বড় ভূমিকা রেখেছিলেন। এই দলের বিপরীতে জামাতে ইসলামী, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সরাসরি বিরোধিতা করেছিল, এমনকি পাকিস্তানি বাহিনীর সহযোগী যে শক্তিগুলি তৈরি হয়েছিল, রাজাকার, আল বদর, আল শামস, এইসব সংগঠনের মধ্যে তারা যুক্ত ছিল। সুতরাং বিএনপি এখন তাদেরকে ইঙ্গিত করছে যে তারা এরকম মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী। তারা 71-এ কী করেছে আপনারা দেখেছেন। তো এইসব নিয়েই বেশ দুই পক্ষের মধ্যে একটি বাদানুবাদ ছিল, আমরা দেখেছি এই প্রচারের মধ্যে।